চাকরি পেয়েই তোতাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আসমান মনে মনে ভাবতে থাকে তোতাকে একবার ফোন করে রেস্টুরেন্টে ডাকতেই হবে, কারণ ওর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আর অন্যদিকে কোজাগরি তো পৌঁছে গেছিল ময়ূরাক্ষীর কাছে। এরপর ময়ূরাক্ষীকে বলেছে নিজের বাড়িতে নিয়ে যাবে কোজাগরি। ময়ূরাক্ষী তো প্রথমে কিছুতেই যেতে চাইছিল না, তারপরে কোজাগরি জোর করায় যেতে রাজি হয়েছে, কিন্তু কালকে যাবে, আজ নয়। কোজাগরি বলে, কি গো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো। উদ্দালক বসু আর কিছু বলার মতন অবস্থাতেই নেই, আর বলে তুমি তো বললে উনি নিশ্চয়ই যাবে। যাবে তো ময়ূরাক্ষী? ময়ূরাক্ষী বলে হ্যাঁ যাব, তবে আজ নয় কাল যাব। তখন উদ্দালক বসু বলে ঠিক আছে, কাল তাহলে ডাক্তারটা দেখিয়ে নি, তারপরেই যাবে। এরপরেই কোজাগরি বলে, এই যে খিলখিল, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, মনে থাকবে তো। খিলখিল বলে, আমি আর তাড়াতাড়ি কী করে যাব, আমি অবশ্যই মাকে নিয়ে তারপরেই যাব। আর তখন কোজাগরি বলে, বেশ বেশ, তোমরা আসলে আমি ভীষণ খুশি হব, কিন্তু তোমাদেরকে মোট কথা আসতেই হবে, ছাড়ছি না। এর মধ্যেই দেখা যায় তোতা পৌঁছে গেছে আসমানের ডাকে। আসমান বলে, ভালোই হয়েছে তুমি এসেছো, আমি ভাবতেও পারিনি তুমি আসবে। এরপরই তোতা বলে, যাত্রার ডাকে আমি অবশ্য যাই না, কিন্তু তুমি ডেকেছো বলে কথা, আমি আসবো না সেটা তো হতেই পারে না, তাই না? সেই জন্যই ছুটতে ছুটতে এলাম আর কি। আসমান তখন বলে, আমি যে কেউ নই সেটা বেশ ভালো বুঝিয়ে দিলে তো। বসো, কি খাবে বলো। তোতা বলে, এখানে আমি খাওয়ার জন্য আসিনি, কি বলতে চাইছো সেটা বলো, কেন আমাকে এখানে ডেকে নিয়ে আসলে। আসমান বলে, আচ্ছা এত রাগ দেখাচ্ছ কেন বলো তো। দেখো তোমার বিয়ে ঠিক হয়নি, মানে এখনও ডেট ঠিক হয়নি বা বিয়ে হয়নি বলেই তোমাকে ডেকে পাঠালাম, না হলে তোমাকে ডেকে পাঠানোর কোনো ইচ্ছা আমার ছিল না। তোতা বলে, নাও এখন এখানে বসে বসে এই সমস্ত কথা বলে, কি বলতে এসেছো সেটাই তো বলছো না। তখনই আসমান বলে, কি আবার বলবো, এটাই যে আমি একটা চাকরি পেয়েছি। কথাটা শোনার পরে তোতা মনে মনে ভাবে, আসমান আমাকে এই সমস্ত কথা কেন বলছে। তখন মনের মধ্যে ভেবে নেয় যে তাহলে কি বিয়ের প্রস্তাব দেবে আসমান। এরপরই আসমান বলে, কী হলো, তুমি খুশি হওনি আমি চাকরি পেয়েছি? তোতা বলে, আমি কেন খুশি হতে যাব, তোমার যে গার্লফ্রেন্ড আছে তাকে বলো, সে হয়তো খুশি হবে। আসমান তখন বলে, রে বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো, রেগে যাওয়ার মতন আমি কি কিছু বলেছি বলো। তোতা বলে, আমি এসব ব্যাপারে কিছু শুনতে চাই না, কেন ডেকেছো এটা তো বলবে, তুমি কি চাকরি পেয়েছো সেই কথাটা বলার জন্যই আমাকে ডেকেছো। আসমান তখন বলে, ধরে নাও সেটাই, আসলে তোমার কাছ থেকে একটা জিনিস জানার ছিল, সেই জন্যই তোমাকে ডেকেছি। জানো তো আমার যে ডিউটিটা, মানে এই চাকরিটা, এখানে বলছে আমাকে কিছু মাসের জন্য ট্রেনিংয়ে বাইরে যেতে হবে, তারপরে নর্মাল এখানে চলে আসা যাবে। বাবা এখন বলছে অন্য কিছু ট্রাই করতে, মানে অন্য কিছু দেখতে। অবশ্য বাবার ইচ্ছা আমি পড়াই, তাহলে তো পিএইচডি করতে হবে। তো ভাবছিলাম তোমার বাবার ইউনিভার্সিটিতে যদি আমি পিএইচডিটা করতাম তাহলে কি তোমার আপত্তি হতো। তখনই তোতা বলে, আমার বাবার কাছে অনেকেই পড়ে, আর আমি বা তাদেরকে নিয়ে তো মাথা ঘামাতে যাবো কিসের জন্য, আমি কোনোভাবেই মাথা ঘামাতে চাই না। তখনই আসমান বলে, আচ্ছা বাবা এত রাগ করার কি আছে, তোমার সাথে একটা সিম্পল কথা বলছে তুমি এভাবে রেগে যাচ্ছ, তাহলে কি আমার ভালো লাগে বলো কথা বলতে। তোতা তখন বলে, তোমার না কোনো কথাই আমি ইদানিং বুঝতে পারছি না, কী যে চাইছো তুমি আমি সেটাও বুঝতে পারছি না। তুমি এখন এই সমস্ত কথা বলার জন্য কেন ডাকলে আমাকে, আমার বিয়ের এখন অনেক কেনাকাটা বাকি, অনেক কিছু করা বাকি, এই সমস্ত কথা আমি শুনতে পারবো না। আর তখনই আসমান বলে, সে আমি জানি, তোমার বিয়ে বাকি, তোমার বৌভাত হবে, তুমি বিদেশে যাবে, রূপের সাথে সংসার করবে, সে সমস্ত ব্যাপার নিয়ে আমি এত মাথা ঘামাতে চাইছি না। আমি এটাই বলছি যে আমি চাকরিটা পেয়েছি, কিন্তু করা উচিত কি উচিত না তোমার কাছ থেকে শুনতে চাই। তোতা মনে মনে কষ্ট পায় আর ভাবে, এই আসমানের জন্যই তো আমি কষ্ট পাচ্ছি, আসমানই আমাকে কষ্ট দিচ্ছে, কেন আমাকে এত কষ্ট দিচ্ছে আসমান, ওর কষ্টটা যে আমি আর নিতে পারি না। এদিকে দেখা যায় বাড়িতে চলে এসেছে ময়ূরাক্ষী, অপরাজিতা আর খিলখিল। তখনই দরজাটা টকটক করতে থাকে। এরপর কোজাগরি হাতে বাটি নিয়ে যাচ্ছিল রান্নাঘরের দিকে, দরজাটা খুলতে গিয়েই হাত থেকে পড়ে বাটিটা ভেঙে যায়। আর এরপরেই ময়ূরাক্ষী বলে, এ বাবা, কাচের বাটিটা পুরো ভেঙে গেল। তখন কোজাগরি বলে, আরে হাত থেকে পড়ে গেছে, বাদ দাও, এসো এসো এসো, তোমরা এসেছো, আমি যে কি খুশি হয়েছি। আর এরপরে অপরাজিতা বলে, ইস অনেকটা কাঠ চারিদিকে ছড়িয়ে গেছে, তোতা একটা ঝাঁটা নিয়ে এসো তো, আমি এটা ঝাঁট দিয়ে ফেলে দিই। এরপর ময়ূরাক্ষী বলে, তুমি এত করে বললে না এসে পারা যায়, তাই তো ছুটতে ছুটতে চলে এলাম। তখনই কোজাগরি বলে, খুব ভালো করেছো, আমি তো তোমাদের জন্যই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, কখন আসবে কখন আসবে, ফাইনালি এসেছো, এর থেকে ভালো আর কী বা হতে পারে। বসো, আমি সবার সাথে আলাপ করিয়ে দিই। তোতা, এটা হচ্ছে আমার মেয়ে তোতা। তখন তোতা বলে,
আরে তোমার নাম খিলখিল তাই না? নামটা খুব সুন্দর। খিলখিল বলে, আমি কিন্তু তোমার থেকে বড় হই। তারপরেই খিলখিল তখন বলে, কি হলো দিদি বলবে না? তখন তোতা বলে, আমি তো ভাবলাম নমস্কার করবো। আর এটা নিয়ে বেশ হাসাহাসি হতে থাকে। তখন ঠাম্মি এসে গেছে, ঠাম্মিকে নমস্কার করছে খিলখিল, সবাই মিলে গল্প আড্ডা জমে আছে। এরপরেই কোকো তখন বলে, কাকিমা বলো ডাকছিলে? কাকিমা তখন বলে, হ্যাঁ এই যে ময়ূরাক্ষী, এটা কোকো, এটা আমার বৌমা বলো, মেয়ে বলো, যা বলবে। তখন অপরাজিতা বলে, তোতা ঝাঁটাটা নিয়ে এসো। তোতা বলে, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। উদ্দালক বসুর মনটা ভালো নেই। কোজাগরি বলে, কি হয়েছে বলো তো? অনেক দিন ধরেই লক্ষ্য করছি তোমার মনটা খুব একটা ভালো থাকে না, ইদানিং কি হয়েছে? আমাকে না বললে আমি বুঝবোই বা কী করে যে তোমার কি হয়েছে। তখনই উদ্দালক বলে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কি আর হবে? আর তার থেকেও বড় কথা, আমার শরীরটা একটু কেমন দুর্বল দুর্বল লাগছে। কিন্তু ময়ূরাক্ষী তো বুঝতে পারে শরীর দুর্বল লাগার একটাই কারণ, কারণ আমি এখানে এসেছি। উদ্দালক বসু হয়তো সবসময় এটাই ভাবছে আমি সবাইকে সত্যিটা বলে দেবো, কিন্তু না, সেই রকমের কোনো ইচ্ছা আপাতত আমার নেই। ঠাম্মি তখন বলে, তোমাদের কথা বৌমার মুখ থেকে অনেক শুনেছি। ময়ূরাক্ষী বলে, হ্যাঁ মাসিমা, আসলে কোজাগরি আমাকে এত জোর করলো যে আমি না এসে আর পারলাম না। তখনই অপরাজিতা বলে, ওদেরকে আসলে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, কতগুলো টেস্ট করতে দিয়েছে, সেই টেস্টের রিপোর্টগুলো আসলে বোঝা যাবে এখানে থেকে চিকিৎসা করবে নাকি গ্রামে চলে গেলে হবে, অসুবিধা হবে না। কোজাগরি বলে, সে যাই রিপোর্ট বেরোক না কেন, তোমরা এখান থেকে চিকিৎসা করবে ব্যাস, আমি আর অন্য কিছু শুনতেই চাই না। ময়ূরাক্ষী বলে, কিন্তু তেমন বললে কি করে হবে? আসলে আমার মেয়ের ক্যান্টিনটাও তো ওখানে আছে। তখন কোজাগরি বলে, সে লোক দিয়ে চালিয়ে নেবে, কিন্তু তোমার এই শরীরের অবস্থা, এখন তোমাকে ছাড়লে হয় নাকি? তাই তোমাকে সব সময় দেখে শুনে রাখার মতন একজনকে লাগবে। তোমার মেয়ে তো সারাক্ষণ ব্যস্ত থাকে, তাহলে কি করে হবে? কোজাগরির এই কথা শুনে খিলখিল খুব খুশি হয়ে যায় আর বলে, জানো তো, তোমার এই কথাগুলো শুনলে আমার এত ভালো লাগে। আজকালকার দিনে কেউ এরকমভাবে নিঃস্বার্থভাবে করে, তোমাকে না দেখলে হয়তো বোঝাই যেত না। আর মাসি, তোমরা দুজন মিলে যা করছো না, আমি তোমাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। অপরাজিতা বলে, আবার আবার তুমি শুরু করলে খিলখিল? তোমাকে না বারণ করেছি এই সমস্ত কথা ভাববে না, বলবে না? তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনতে চাও না। তখনই খিলখিল বলে, না না মাসি, তুমি রাগ করো না, আমি এমনি বললাম। এর মধ্যেই উদ্দালক বসু বলে, হ্যাঁ আসলে ডাক্তারটা যতক্ষণ না কিছু বলতে পারছে ততক্ষণ আমাদেরও খুব একটা শান্তি হচ্ছে না। উদ্দালকের অবস্থা দেখে, উদ্দালকের কথা শুনে কোজাগরির সন্দেহ বাড়তে থাকে আর বলে, এই মানুষটাকে কেমন যেন অচেনা অজানা লাগছে। হুট করে একটা এত বড় চেঞ্জেস, সেটা তো কোনোদিনও লক্ষ্য করিনি। কি জানি হবে হয়তো। যাই হোক, আমি আবার এসব নিয়ে বেশি ভেবে ফেলছি, এসব নিয়ে বেশি না ভাবাই ভালো। এরপর ময়ূরাক্ষী বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে, কারণ উদ্দালকদার কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি, আর আজও চাই না। অপরাজিতা বলে, আরে কি হলো ময়ূরাক্ষী, শরীর খারাপ লাগছে? ময়ূরাক্ষী বলে, না না আমি একদম ঠিক আছি।